এনসিপি সহ 144টি দলের নিবন্ধন আবেদনের ত্রুটি সংশোধনের জন্য 15 দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে নির্দেশনায় নির্বাচন কমিশন। নিবন্ধন পেতে যে শর্তাবলী রয়েছে তা কি আদৌ এই 15 দিনে পূরণ করা সম্ভব? তাহলে আমাদের জাতীয় নির্বাচনের কি হবে? জানতে হলে, বুঝতে হলে আমাদের ভিডিওর পর্দায় চোখ রাখুন। দর্শক, ফিরে এলাম আপনাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং এই মুহূর্তে সবচাইতে যে বেশি গুরুত্বপূর্ণ তথ্য তা নিয়ে আজকে আপনাদের সম্মুখে আলোচনা করব। সুপ্রিয় দর্শকবৃন্দ, ইতিমধ্যে আপনারা হয়তোবা বিভিন্ন পত্রপত্রিকায়, সোশ্যাল মিডিয়ায়, টেলিভিশনের পর্দায় দেখেছেন যে এনসিপি সহ সর্বমোট 144টি নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য যে আবেদন করেছিল, বিভিন্ন ইস্যুতে তাদের এই আবেদন ত্রুটিপূর্ণ হওয়ায় তা নির্বাচন কমিশন প্রাথমিকভাবে বাতিল করেছে এবং সংশ্লিষ্ট দলগুলোকে চিঠি দিয়েছে আগামী 15 দিনের মধ্যে সংশোধন করে পুনরায় কাগজপত্র জমা দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শকবৃন্দ, এটি হচ্ছে নির্বাচন কমিশনের বর্তমান বিদ্যমান যে আইন রয়েছে সেই আইনি কাঠামোর মধ্যে তাদের যা করণীয় তা তারা করেছেন। কিন্তু যেহেতু বিষয়টি রাজনৈতিক, যেহেতু সামনে আমাদের নির্বাচন, জাতীয় সরকার, জাতীয় নির্বাচনের মাধ্যমে একটি সরকার আমাদেরকে নেতৃত্ব দিবে, অতি গুরুত্বপূর্ণ বিষয়গুলি সামনে রয়েছে। কিন্তু বাংলার আকাশে যে দুর্যোগের ঘনঘটা তা যেন কখনোই বাংলাকে ছাড়ছে না। আমরা আমাদের রাজনৈতিক রঙ্গমঞ্চে বিভিন্ন সময়ে বিভিন্ন ধারাবাহিকতায় বিভিন্ন ষড়যন্ত্রের গন্ধ পেয়ে থাকি। আবার অনেক কিছু জল্পনা কল্পনা করে দেখা যায় যে হয়তোবা সেটি ষড়যন্ত্র নয়। কিন্তু এই যে 144টি দলকে নিবন্ধনের জন্য প্রক্রিয়া বাস্তবায়নের জন্য 15 দিন সময় দেওয়া হলো, আসুন মূল বিষয়বস্তু যাওয়ার পূর্বে আমরা নির্বাচন কমিশনের কাছ থেকে রাজনৈতিক দল হিসাবে নিবন্ধন পাওয়ার জন্য কি শর্ত রয়েছে। প্রধানত 3টি শর্ত রয়েছে। 3টি শর্তের যে কোনো 2টি পূরণ করা হলেই নিবন্ধন মিলবে। সেটি কি? 1, পূর্ববর্তী নির্বাচনে অন্তত পক্ষে 2টি রাজনৈতিক নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করে অন্তত একটিতে তাদের কোনো রাজনৈতিক দলের একজন অন্তত পক্ষে সংসদ সদস্য পদ অতীতে তাদের নিজস্ব দলীয় মার্কা নিয়ে পাশ থাকতে হবে। 2, অতীতে যে নির্বাচনগুলি হয়েছে যে কোনো একটি নির্বাচনে তারা যে প্রতীক নিয়ে দলীয়ভাবে মোকাবেলা করেছে, তাতে যে ভোটগুলি পেয়েছে তাতে তাদের সর্বমোট ভোটের পার্সেন্টেজ হতে হবে 5%। দর্শকবৃন্দ, আজকে যে রাজনৈতিক দলগুলো নির্বাচনের জন্য আমরা দেখতে পাচ্ছি তাদের অনেকেই 5 বছর আগে রাজনীতির থেকে বহু দূরে ছিল, নির্বাচন তো প্রশ্নই আসে না। তৃতীয়ত যে শর্ত রয়েছে, অন্তত পক্ষে দেশের যে প্রশাসনিক জেলাগুলি রয়েছে তার 1/3 জেলায় তাদেরকে নির্বাচনী অর্থাৎ তাদের দলীয় অফিস থাকতে হবে এবং অন্তত পক্ষে 100টি উপজেলা বা থানায় তাদের কমিটি থাকতে হবে, অফিস থাকতে হবে এবং প্রত্যেকটি কমিটি মিলিয়ে অন্তত পক্ষে তাদের 5000 সদস্য থাকতে হবে। সেই সাথে তাদের একটি কেন্দ্রীয় কার্যালয় থাকতে হবে। দর্শক, এই যে 3টি শর্ত, এই শর্তগুলি পূরণ করার জন্য রাজনৈতিক দলগুলোকে 15 দিনের সময় দেওয়া হয়েছে, যা আদৌ বাস্তবায়নযোগ্য কিনা তা বিবেচনা করা দেখবে
যে সমস্ত রাজনৈতিক দলগুলো নিবন্ধনের জন্য চেষ্টা করছেন। কিন্তু আমাদের আলোচনার যে বিষয়বস্তু তা একটু ভিন্ন। আসুন এবার মূল আলোচনায় আসি। 2023-এ সর্বশেষ মোট 8টি নতুন রাজনৈতিক দল নিবন্ধিত হয়েছে। এখন আমাদের দেশে বিদ্যমান যে অবকাঠামো রয়েছে নির্বাচনের, তাতে কোনো দলকে রাজনৈতিকভাবে জাতীয় নির্বাচন করতে হলে তাকে অবশ্যই নির্বাচন কমিশনের কাছ থেকে নিবন্ধিত হতে হবে। চমৎকার, সুন্দর এবং গ্রহণযোগ্য একটি পদ্ধতি। জুলাই পট পরিবর্তনের পর 5ই আগস্টের শেখ হাসিনার বিদায়ের পর এদেশে যে রাজনৈতিক পট পরিবর্তন ঘটেছে তার ধারাবাহিকতায় অনেক নতুন নেতৃত্ব তৈরি হয়েছে, অনেক নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি হবে যারা আগামী নির্বাচনে অংশ নিতে চাইবে। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে, অর্থাৎ এই যে 15 দিনের সময় বেঁধে দিয়ে যদি কোনো দলকে নির্বাচন থেকে বিমুখ করা যায় কিংবা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে বিরত রাখা যায়, তাহলে কি হতে পারে? তাহলে দুইটি জিনিস ঘটতে পারে যা অত্যন্ত ভয়াবহ। তার আগে বলে নিই যে কোনো জাতির, কোনো দেশের, বিশেষ করে আমাদের বাংলাদেশে তো বটেই, এদেশের মানুষের কাছে সবচাইতে বেশি প্রাণিধানযোগ্য হচ্ছিল দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব। আর এই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সাথে জড়িয়ে রয়েছে তার নিজের আশা আকাঙ্ক্ষা এবং স্বাধীনতার সুফল পাওয়া, যা মোটা দাগে এদেশের মানুষ মনে করে যে তাদের যে 3 বেলা খাবার, অর্থাৎ তার আয় দিয়ে তার ব্যয় নির্বাহ করা, তার সংসারটি, তার জীবনটি সুন্দরভাবে পরিচালনা করা, যদি কোনো মানুষের কাছে তার সংসার পরিচালনা করা, তার আয়ের যদি নিশ্চয়তা না থাকে, সে যদি তার সংসার পরিচালনা করতে অপারগ হয়, সে যদি বুভুক্ষ হয়, সে যদি ক্ষুধার্ত হয়, তাহলে ক্ষুধার্ত মানুষের কাছে, নির্যাতিত মানুষের কাছে আইন কানুন, নিয়ম, সিস্টেম, প্রসিডিউর, গণতন্ত্র, এইসব সকল কিছুই অর্থহীন। এমনকি স্বাধীনতাটাও তার কাছে তখন বাড়তি একটি বোঝা মনে হয়। আর আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর বারবার তাদের যে রাজনৈতিক দেউলিয়াপনা, যার ধারাবাহিকতায় বারবার অরাজনৈতিক ব্যক্তিদের কাছে ধর্ণা দিতে হয়েছে এদেশের রাজনৈতিক অঙ্গনকে সঠিক পথে আনয়ন করার জন্য। সুপ্রিয় দর্শক, রাজনীতি অবশ্যই রাজনীতিবিদরা করবেন এবং দেশ পরিচালিত হতে হবে রাজনীতিবিদদের দ্বারাই। কিন্তু আমাদের দেশে রাজনীতির যে ষড়যন্ত্র, রাজনীতির যে ছিনতাই, রাজনীতিবিদদের কাছ থেকে ভিন্ন ধারায় পরিচালিত, যেটি এদেশের মানুষকে বারবার অভ্যুত্থানের দিকে নিয়ে যায়। এদেশের মানুষ যদি তার খাদ্য, বস্ত্র, বাসস্থানের যদি নিশ্চয়তা না পায়, এদেশের মানুষ কতটা ভয়ঙ্কর, কতটা রাজনৈতিক সচেতন, কতটা শক্তি সামর্থ্য নিয়ে তারা পথে নামে, তা ইতিপূর্বে জনাব একজন কবি রফিক আজাদ তার একটি বিখ্যাত কবিতার মাধ্যমে তার বাংলাদেশের একটি প্রেক্ষাপটকে আজ থেকে বহু যুগ আগেই তিনি বলে গিয়েছেন, যা আজকের আমাদের এই বর্তমান সময়ের সাথে বহুলাংশে মিলে যায়। কবি রফিক আজাদের সে বিখ্যাত কবিতাটা ছিল, ভাত দে হারামজাদা নইলে মানচিত্র খাবো। আমাদের বর্তমান প্রেক্ষাপটের সাথে এই কবিতাটি অত্যন্ত প্রাণিধানযোগ্য। আসুন আমরা এই কবিতাটি একবার শুনে আসি। দর্শক, আসুন কবি রফিক আজাদের সেই বিখ্যাত কবিতাটি ভাত দে হারামজাদা নইলে মানচিত্র খাবো কবিতাটি একটু শুনে নেই। এই কবিতাটি আমাদের আজকের যত দাবি দাওয়া, যত কিছু চাওয়া পাওয়া রয়েছে এর সাথে শতভাগ মিলে যাবে। আসুন তিনি এই কবিতাতে কি অজেয় বাণী শুনিয়েছিলেন। তিনি বলেছিলেন, ভীষণ ক্ষুধার্ত আছি, উদরে শরীর বৃত্ত বুপে অনুভূত হতে থাকে প্রতি পলে সর্বগ্রাসী ক্ষুধা।
অনাবৃষ্টি যেমন চৈত্রের শস্য ক্ষেত্র জেলে দেয়, প্রভূত দাহন তেমনি ক্ষুধার জ্বালা জলে দেহ। দুবেলা দুমুঠো পেলে ভাত, মোটে নেই অন্য কোনো দাবি। অনেকে অনেক কিছু চেয়ে নিচ্ছে, সকলেই চায় বাড়ি গাড়ি টাকা করি, কারো বা খ্যাতির লোভ আছে। আমার সামান্য দাবি, পুড়ে যাচ্ছে পেটের প্রান্তর, ভাত চাই। এই চাওয়া সরাসরি, ঠান্ডা বা গরম, সরু বা দারুণ, মোটা রেশনের লাল চাল হলে কোনো ক্ষতি নেই, মাটির শান্তি ভর্তি ভাত চাই। দুবেলা দুমুঠো পেলে ছেড়ে দেব অন্য সব দাবি, অযৌক্তিক লোভ নেই, এমনকি নেই যৌন ক্ষুধা। চাইনি তো নাভির নিম্নে পরা শাড়ি, শাড়ির মালিক যে চায় সে নিয়ে যাক, যাকে ইচ্ছা তাকে দিয়ে দাও। জেনে রাখো আমার ওসবের কোনো প্রয়োজন নেই। যদি না মেটাতে পারো আমার সামান্য এই দাবি, তোমার সমস্ত রাজ্যে দক্ষ যজ্ঞ কাণ্ড ঘটে যাবে। ক্ষুধার্তের কাছে নেই ইষ্টনিষ্ট আইন কানুন, সম্মুখে যা কিছু পাবো খেয়ে যাব অবলীলাক্রমে, থাকবে না কিছু বাকি। চলে যাবে হাবাতের গ্রাসে, যদি বা দৈবাত সম্মুখে তোমাকে ধরো পেয়ে যাই। রাক্ষসে ক্ষুধার কাছে উপাদেয় উপাচার হবে, সর্বপরিবেশ গ্রাসী হলে সামান্য ভাতের ক্ষুধা ভয়াবহ পরিণত নিয়ে আসে নিমন্ত্রণ করে। দৃশ্য থেকে দ্রষ্টা অব্দি ধারাবাহিকতা খেয়ে ফেলে অবশেষে যথাক্রমে খাবো গাছপালা, নদী নালা, গ্রামগঞ্জ, ফুটপাত, নর্দমার জলের প্রপাত, চলাচলকারী পথচারী, নিতম্ব প্রধান নারী, উড্ডীন পতাকা সহ খাদ্য মন্ত্রী ও মন্ত্রীর গাড়ি। আমার ক্ষুধার কাছে কিছুই ফেলনা নয়, আজ ভাত দে হারাম জাদা, তা না হলে মানচিত্র খাবো। ধন্যবাদ। দর্শক, কবি রফিক আজাদের এই ভাত দে হারামজাদা কবিতাটি যে কতটা আমাদের বর্তমান সময়ের সাথে সমীচীন তা নিশ্চয়ই বুঝে গেছেন। এবার আসি আমাদের মূল প্রবন্ধে, মূল আলোচনায়। যদি এই রাজনৈতিক দলগুলো তাদের নিবন্ধন না পায় তাহলে যা ঘটতে যাচ্ছে, দুটি বিষয়ের কথা বলেছি। একটি হতে পারে এই রাজনৈতিক দলগুলো, যার মধ্যে অন্যতম প্রধান হচ্ছে এনসিপি, এই রাজনৈতিক দলগুলি যদি নিবন্ধন না পায় তাহলে তাদের নিবন্ধন পাওয়ার জন্য, ক্রাইটেরিয়া ফুলফিল করার জন্য আরও যত দিন প্রয়োজন হতে পারে, সেটা 6 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর, যতদিনই লাগুক না কেন, ততদিনই হয়তোবা এই দেশকে, এই জাতিকে, এই বাংলাদেশকে একটি জাতীয় সংসদ নির্বাচনের জন্য অপেক্ষা করা লাগতে পারে। অর্থাৎ তারা যখন নিবন্ধিত হওয়ার উপযুক্ত হবে, নির্বাচন করার জন্য যখন প্রতিযোগী হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবে, হয়তোবা সেদিনই হবে এদেশের নির্বাচন। এটি হতে পারে একটি দিক। এর আরেকটি বিপরীত দিক রয়েছে। সেটি কি? ধরে নিলাম আগামী ফেব্রুয়ারি মাসেই নির্বাচন হবে 2026-এ। তাহলে এই যে বিভিন্ন রাজনৈতিক দলগুলি নির্বাচনের জন্য উপযুক্ত হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারলো না, তাহলে তাদের জন্য একটি মাত্র পথ খোলা রয়েছে। তা কি? বৃহৎ রাজনৈতিক দলগুলোর সাথে আসন ভাগাভাগি করে প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর মার্কা নিয়ে নির্বাচন করা, এবং এর ফলে যা ঘটবে, সংসদে বিরোধী দল বলতে কিছু থাকবে না। যেরকম শেখ হাসিনা জাতীয় পার্টিকে একটি বিরোধী দল হিসেবে সাথে রাখলো, অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দলকে 2টি-1টি করে আসন দিয়ে এমনভাবে সংসদে, সরকারে, রাজনৈতিক অঙ্গনে রেখেছে যে রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে মোকাবেলা করা তাদের জন্য সম্ভব ছিল না। এরকম একটি অবস্থায় যদি আমরা পতিত হই, তাহলে যে কোনো রাজনৈতিক দলই ফ্যাসিস্ট হওয়ার জন্য যথেষ্ট হয়ে দাঁড়াবে। সুপ্রিয় দর্শকবৃন্দ, এর অন্য আরেকটি রূপ রয়েছে। সেটি হচ্ছে, যে সমস্ত ইসলামিক রাজনৈতিক দলগুলি আছে তারা যদি একটি মোর্চা গঠন করে, বামপন্থী যে রাজনৈতিক দলগুলি আছে তারা যদি একটি মোর্চা গঠন করে, অন্যদিকে ডানপন্থী যে রাজনৈতিক দলগুলি আছে বিএনপি ছাড়া অন্যরা যদি আরেকটি
মোর্চা গঠন করে, তাহলে এই সবগুলো মোর্চা অর্থাৎ ঐক্যবদ্ধ যে রাজনৈতিক দলগুলি হবে, তারা কি আদৌ পারবে বিএনপির মতো একটি বৃহৎ শক্তিকে রাজনীতির মাঠে, নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করতে? দর্শক, এইটা বিচার করার দায়িত্ব আপনাদের। আপনাদের সম্মুখে শুধু তুলে ধরলাম যে এই রাজনৈতিক দলগুলো যারা নতুন, তারা নিবন্ধন যদি না পায়, তাহলে আমাদের দেশের সামনে আগাম কি ভবিষ্যৎ হতে পারে, এবং কবি রফিক আজাদের যে কবিতার বিষয়বস্তু, তাতে যদি এদেশের জনগণ পর্যবসিত হয়, আর রাজনৈতিক অঙ্গন যদি সেইভাবে ফ্যাসিস্টদের জন্ম দেয়, তাহলে রাজনৈতিক দল এবং এদেশের জনগণের মধ্যে যে কনফ্লিক্ট তৈরি হবে, এর ফায়দা কে লুটবে তা একমাত্র সময়ই বলে দিবে। তবে বাংলাদেশের জনগণকে থাকতে হবে সচেষ্ট, সচেতন এবং সজাগ। দর্শক, আমাদের ভিডিও, আমাদের টপিক যদি আপনাদের ভালো লাগে, কমেন্টস, লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।